আজ অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য পথের দাবি এই রচনাংশ নিয়ে। আজকের আলোচনায় পথের দাবি রচনাংশে যত রকমের এমসিকিউ আর এসিকিউর প্রশ্নের উত্তর হবে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার মানে যত রকমের ছোট প্রশ্ন আছে এবং তার উত্তরগুলো আজকের আলোচনা হবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের লেখার কথা ছিল, প্রত্যেকে লিখে নিয়েছো আশা করি। আর এখানে যত রকমের ছোট প্রশ্ন আছে তার উত্তরগুলো প্রত্যেকের তৈরি করা হয়ে গেছে, প্রত্যেকে মুখস্থ করে নিয়েছো। আজকে শুধু রিভিশন হবে। আমি যখন প্রশ্নগুলো বলবো তখন একজনই উত্তর দেবে, তবে হ্যাঁ, যে উত্তর দেবে পরের উত্তরটা সে চেষ্টা করবে না বলে অন্যদের বলার সুযোগ দেওয়ার। আর যদি কেউ না বলে তখন বলতে পারবে। তবে এটা প্রত্যেকের দায়িত্ব, এমন কোনো কঠিন চ্যাপ্টার নয়। এটা আলোচনা করা হয়ে গেছে, লাইন ধরে ব্যাখ্যা করা হয়ে গেছে, হোমওয়ার্ক তৈরি করা হয়ে গেছে, মুখস্থ করা হয়ে গেছে, শুধু বলতে হবে। আর খুব বড় করে আমার বলার দরকার নেই। ঠিক যতটুকু চেয়েছি, যতটুকু জানতে চাইছি ঠিক ততটুকুর উত্তর বলবে। যত ছোট করে পারো বলতে পারো, এবং ছোট করে বললেও যথার্থ বলতে হবে। উল্টোপাল্টা না বলে ঠিকঠাক করে বলবে, ছোট করে বলবে। পথের দাবি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। এই রচনাংশ কোন মূল গ্রন্থ নেওয়া হয়েছে? কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পথের দাবি উপন্যাস। কত সালে প্রকাশিত হয়? 1926। আচ্ছা, এবারে নতুন একজন কেউ বলবে। পথের দাবি উপন্যাসের কোন অংশ বিশেষ এই পথের দাবি রচনাংশ? মানে পথের দাবি উপন্যাসের কোন জায়গা থেকে, কোন অংশ থেকে এটা নেওয়া হয়েছে? কে বলতে পারো? বলো দেখি। ষষ্ঠ পরিচ্ছেদের শেষের দিক থেকে এবং সপ্তম পরিচ্ছেদের শুরুর দিক থেকে। আবার বলো। ষষ্ঠ পরিচ্ছেদের শেষের দিক থেকে আর সপ্তম পরিচ্ছেদের শুরুর দিক থেকে। তাহলে ষষ্ঠ পরিচ্ছেদের শেষের দিকে অংশ আর সপ্তম পরিচ্ছেদের প্রথম দিকের অংশ, এই দুটো মিলে তোমাদের পাঠ্য পথের দাবি রচনাংশের বিষয়টাকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, যদিও এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এটা শুধু জেনে রাখার জন্য জেনে রাখা, আর এটা সম্ভাব্য পরীক্ষায় দেবে না। পরীক্ষায় যেগুলো দেওয়ার সম্ভাবনা সেগুলো হচ্ছে টেক্সটের মধ্যে, পাঠ্য বিষয়ের মধ্য থেকে, তার বাইরে দেওয়ার হয়তো সম্ভাবনা নেই। যাই তো জেনে রাখা, জেনে রাখলে তো ভালো। এবার বলো, পথের দাবি এই রচনাংশে পলিটিক্যাল সাসপেক্ট কে? কাকে বলা হয়েছে পলিটিক্যাল সাসপেক্ট? পলিটিক্যাল সাসপেক্ট, পলিটিক্যাল সাসপেক্ট আসলে কে? সব্যসাচী মল্লিক। পলিটিক্যাল সাসপেক্ট মানে কি? রাজনৈতিক সন্দেহভাজন, যে কিনা সব্যসাচী মল্লিক। এই সব্যসাচী মল্লিক সন্দেহে কয়েকজনকে কোথা থেকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসা হয়েছিল সন্দেহের বশে? জেটি ঘাট থেকে, জাহাজ ঘাট থেকে। কোথাকার জাহাজ ঘাট? রেঙ্গুনের জাহাজ ঘাট থেকে কে নিয়ে এসেছিল, কে ধরে নিয়ে এসেছিল পুলিশ স্টেশনে? কার উপর দায়িত্ব ছিল? জগদীশ বাবু। যে জগদীশ বাবু কিনা নিমাই বাবুর অধস্তন পুলিশ কর্মচারী জগদীশ বাবু। তো জগদীশ বাবু ধরে নিয়ে এসেছে সন্দেহের বশে। কতজনকে ধরে নিয়ে এসেছিল?
ছয় জনের মতো, জনা ছয়, 6 জনের মতো, 6 জনকে ধরে নিয়ে এসেছিল, প্রায় 6 জন। তবে হ্যাঁ, প্রায় 6 জন নয়, জনা 6, তারও সঙ্গে আর একজন ছিল, তাই না? তাহলে এই যে জনা 6, তাদেরকে একটা আলাদা ঘরে, আর একজনকে যাকে বেশি সন্দেহ করা হয়েছে তাকে তাদের থেকে একটা আলাদা ঘরে সরিয়ে রাখা হয়েছিল। সেই তো গিরিশ মহাপাত্র, যাকে বেশি সন্দেহ করা হয়েছিল, পলিটিক্যাল সাসপেক্ট, সব্যসাচী মল্লিক ভাবা হয়েছিল। এখানে জনা 6 যে লোক, জনা 6 বাঙালি, তারা কি জানিয়েছিল, তারা কোথা থেকে কেন আসছে কি জানিয়েছিল? নতুন কেউ বলবে, নতুন কেউ বলবে, নতুন কেউ বলবে। বলো। তারা জানিয়েছিল যে তারা উত্তরবঙ্গে বর্মা আয়ু কোম্পানির তেলে খনির কারখানায় মিস্ত্রির কাজ করতো। সেখানকার আবহাওয়া সহ্য না হওয়ায় তারা চাকরির উদ্দেশ্যে রেলওয়ে চলে যাচ্ছিল। তাহলে উত্তর ব্রহ্মে তেলের খনিতে, বর্মা অয়েল কোম্পানি তেলের খনিতে তারা মিস্ত্রির কাজ করছিল। তো সেখান থেকে তাদের চাকরি চলে গেছে এমন নয়, সেখানকার যে জল হাওয়া, সেই জল হাওয়া তাদের সহ্য হচ্ছিল না, তার জন্যই ওখান থেকে চলে আসছে। তো এক তো জল হাওয়া সহ্য হচ্ছে না, চলে আসছে। তো জল হাওয়া সহ্য না হলে চলে এলে খাবে কি? তাহলে চাকরিরও খোঁজ করতে হবে, তাহলে সেই চাকরির খোঁজেও চলে আসছিল। তো দুটো কারণ লিখলেই হবে, ঠিকই আছে বলা। এরপরে বলো, সেই জনা 6কে যখন তাদের খানা তল্লাশি করে ছেড়ে দেওয়া হলো, তারপরে নিয়ে আসা হলো গিরিশ মহাপাত্রকে। এখানে গিরিশ মহাপাত্রের যে বেশভূষা, এটা 1 নম্বরের প্রশ্ন হবে, তার কোনো মানে নেই। 1 নম্বরের প্রশ্ন হলে লেখাটা কঠিন হয়ে যাবে। সম্ভাব্য 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে দিতে পারে। তাহলে গিরিশ মহাপাত্রের যে বেশভূষা, আমাকে একেবারে আগাগোড়া ব্যাখ্যা করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত সবিস্তারে বলতে হবে, পর 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 বলতে হবে। কে বলতে পারবে আগে ভেবে নাও। মাথা থেকে পা পর্যন্ত পুরো তার বেশভূষা নিয়ে আমাকে বলতে হবে। আর কে বলতে পারবে দেখি? রেসপন্সটা আমি তো শুনবো আগে। আর কে বলতে পারবে? কে কে বলবে বলছে? নাম বলো। আর জগদত্ত পরে বলো। আর আরেকজন 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 ছেলেদের থেকে কেউ কোনো রেসপন্স করছিস না? তো ভালো জিনিস না তো রে বাবা। পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, হোমওয়ার্ক লিখেছ, শুধু বলতে হবে মাথা থেকে পা পর্যন্ত, তার চুল থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত সবটাই বলতে হবে। এটা 3 নম্বরের প্রশ্ন যেমন হবে, তেমনি 5 নম্বরের প্রশ্নও হতে পারে। 5 নম্বরের প্রশ্ন হলে এটা 2 নম্বর বা 3 নম্বর একটা পার্টও হতে পারে। ঠিক আছে, বলো জুনাইনা, বলো। গিরিশ মহাপাত্রের মাথার সামনের দিকে হচ্ছে বড় বড় চুল, এবং ঘাড় এবং কানের কাছে চুল নেই বললেই চলে, আর এক মিনিট। কাটা। হ্যাঁ, আমি তুমি একটা একটা বলবে, আমি কিন্তু রিপিট করব, তারপরে পরেরটা এ করবে। তাহলে মাথার সামনের দিকে চুলগুলো বড় বড়, লম্বাটে চুলগুলো মাথার সামনের দিকে বড় বড় রয়েছে, আর ঘাড়ের দিকে আর কানের দিকে একেবারে ছোট করে ছাড়া নেই বললেই চলে। ঠিক আছে, তারপর বলো। মাথায় চেরা সিঁথি। মাথায় চেরা সিঁথি, সিঁথি আবার মাঝখান থেকে চেরা সিঁথি। ওকে, তারপর চুল হচ্ছে অপর্যাপ্ত তৈরি নিষিদ্ধ। অপর্যাপ্ত তৈল নিষিদ্ধ। অপর্যাপ্ত মানে কি? পর্যাপ্ত নয়, মানে তার থেকেও বেশি, যা যতটা দরকার তার থেকেও বেশি, মানে তেল একদম
জবজব করছে। অপরজাত তৈল নিষিক্ত। কিসের তেল? কি তেল? লেবুর তেল। লেবুর তেল। লেবুর তেল। ওকে, তারপরে এগো। গায়ে জাপানি সিল্কের রামধনু রাঙা চুড়িদার পাঞ্জাবি। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। রামধনু রং মানে 7 রঙা, মাল্টি কালার। চুড়িদার পাঞ্জাবি, পাঞ্জাবি চুড়িদার স্টাইল, চুড়িদার পাঞ্জাবি। ওকে, তারপর বুক পকেটে হচ্ছে বাঘ আঁকা একটি রুমালের কি অংশ দেখা যায়? কোন পকেটে? পাঞ্জাবির পকেটে তো? হ্যাঁ, বুক পকেটে। বুক পকেটে। বুক পকেটে একটা রুমালের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সেই রুমালে কি আঁকা আছে? বাঘ আঁকা। বাঘ আঁকা রুমালের কিয়দা অংশ মানে কিছুটা অংশ দেখা যাচ্ছে। ওকে, তারপর পরনে বিলাতি নীলের কালো মখমল কালো সূক্ষ্ম শাড়ি কুচি করে পরে। পরনে রয়েছে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, যেটা খাটো করে পরা রয়েছে। খাটো করে পরা রয়েছে না, এরকম কিছু বলা নেই। না স্যার, বলেন। না না, খাটো করে পরার ব্যাপারটা নেই। ওটা বহুরূপীতে হরিদা বিরাগী সন্ন্যাসী সেজেছিল যখন ধুতিটাকে খাটো করে পরেছিল হাঁটুর উপরে। না, এখানে এরকম কিছু ব্যাপার নেই। ঠিক আছে, বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি পরা রয়েছে। ওকে, তারপর পায়ে সবুজ রঙের মোজা। সবুজ রঙের কি হাফ না ফুল? ফুল মোজা। ফুল মোজা, সবুজ রঙের ফুল মোজা। ওকে, তারপর বার্নিশ করা গামছা। আচ্ছা, মোজার ওপরটা হাঁটুর ওপর পর্যন্ত বাঁধা ছিল কি দিয়ে? লাল রঙের ফিতে দিয়ে। লাল রঙের ফিতে দিয়ে হাঁটুর উপরে বাঁধা ছিল। ওকে, তারপরে জুতোর সম্পর্কে বার্নিশ করা পামশু, তার তলাটা হচ্ছে মজবুত কিছু করেছে লোহার নল বাঁধানো। বার্নিশ করা পামশু, পামশু পালিশ করা, আর তলাটাকে মজবুত করার জন্য আগাগোড়া লোহার নাল দিয়ে বাঁধানো। ওকে, তারপর হাতে কি ছিল? হাতে ছিল হরিণের শিং দিয়ে শিঙের হাতল বেতের ছবি। হাতল, হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, একগাছি বেতের ছড়ি। একটা লেখার দরকার নেই, একগাছি মানেই একটা, কিন্তু আমাদের এখানে এক গাছি আছে তো একগাছি, একগাছি বেতের ছড়ি। আর কিছু? আচ্ছা, তার সঙ্গে কি ছিল? যখন সে বেরিয়ে যাচ্ছিল তখনই বলা হয়েছে, পরে যদি বলা হয়েছে সঙ্গে কি ছিল, কি নিয়ে বেরিয়ে গেল? স্যার বলবো? কে বলবে? শ্রুতি আর সুন্দরতা ছাড়া। বল 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 রাহুল, একটু জোরে বল, একটু জোরে বল। টিনের তোরঙ্গ ছিল আর চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল। বিছানার বান্ডিলটাতে চাটাই জড়ানো ছিল, তো ওই দুটো তো তার সঙ্গে ছিল। ঠিক আছে, তো আমাদের মাথা থেকে পা পর্যন্ত সঙ্গে তার কি কি জিনিস ছিল সেগুলো বলা হলো। এরকম ভাবে প্রত্যেকটা পারলে এভাবে সিরিয়ালি কিন্তু মনে রেখো, মানে পর 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 মনে রাখবে। মাথার কথাটা যখন লিখছো মাথাটাই পুরোটা লেখো, তারপরে পাঞ্জাবি, বুক পকেট, তারপরে পরনে, তারপরে মোজা, জুতো, হাতে কি ছিল আর সঙ্গে কি জিনিস ছিল। তো এইরকম একটা ছবি কিন্তু মনে মনে এঁকে নিও। ঠিক আছে, এরপরে বলো যে গিরিশ মহাপাত্রকে যখন নিয়ে আসা হলো তখন সে কাস্তে কাস্তে ঢুকছিল। এখানে গিরিশ মহাপাত্রের সম্পর্কে আর কি বর্ণনা করা হয়েছে, মানে তার গায়ের রং, তার বয়স, তার চেহারা, তার ওই যে অবস্থাটা,
এটা সম্পর্কে কি বর্ণনা দেওয়া আছে? আমাদের যখন লিখতে হবে যে গিরিশ মহাপাত্র সম্পর্কে যা জানো লেখো, তখন কিন্তু তার সম্পর্কে, তার বয়স, তার চেহারা, তার বেশভূষা তো হয়েই গেল, তার সম্পর্কে আমরা এখানে কি বর্ণনা দেওয়া আছে লিখতে পারি, বলতে পারি। বলো, কে বলবে? সে বলবো আচ্ছা বলবো দাঁড়াও, ছেলেদের থেকে কেউ বলুন। হ্যাঁ বলো, কে বলে বললে? জয়দীপ বলো। হুম। বয়স সম্পর্কে বলা হয়েছে তার বয়স 30-32 বছরের বেশি হবে না। তার বয়স 30-32 বছর, ওকে, তার বেশি না। সাধারণ গায়ের রং ফর্সা হলেও সেই রংটি রোদে পুড়ে তামাটে বর্ণের হয়েছে। গায়ের রং ফর্সা, কিন্তু রোদে পুড়ে তামাটে বর্ণ হয়েছে, তামাটে রঙের। আর আর সেই কাছতে কাছে প্রবেশ করলো, এই অল্প কাছতেই সে এটা হাঁপিয়ে গেছে। হ্যাঁ, যখন কাশতে কাশতে প্রবেশ করলো তখন অল্প কাশিতেই সে হাঁপিয়ে পড়ছিল। দেখে কি মনে হচ্ছিল? যে মনে হচ্ছে সেই জন্য কিছুদিন বাঁচবে না। হ্যাঁ, তার আয়ু যেন খুব বেশি নেই, সে যেন খুব বেশি দিন বাঁচবে না। ঠিক আছে, এইখান থেকে আমরা একটু অন্যদিকে সরে যাই, যেখানে তার চেহারা তো শীর্ণকায়, বোঝাই যাচ্ছে রোগা শরীর, তার উপরে কাশির ধমকে তো সে একবারে কাহিল হয়ে পড়ছে। কিন্তু এগুলোর থেকে একমাত্র পার্থক্যটা কোথায়? কোথায় একটা পার্থক্য দেখানো হয়েছে, যে পার্থক্যটা দেখেই যে কেউ বুঝতে পারবে যে সংসারে আয়ু যে তার খুব বেশি নাই তা নয়, রীতিমতো মৃত্যু তার কাছে আসতে সাহস করে না। হ্যাঁ, কে বলতে পারবে? কে বলবে? আয়ুষ বলবে, বলছে, বলো। গিরিশ মহাপাত্রের দেহ দুরারোগ্য, মুখের চোখের দৃষ্টি যদি ছিল অদ্ভুত। এটা না ছিল সাউন্ডটা একটু কেটে কেটে এলো, আমি এমনি শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু সাউন্ডটা কেটে কেটে যাওয়ার কারণে আমি হয়তো বুঝতে পারিনি বা শুনতে পাইনি। আর একবার একটু চেষ্টা করো তো বলার। গিরিশ মহাপাত্রের দেহ দুরারোগ্য ব্যাধিতে ছিল অদ্ভুত। সাউন্ডটা নষ্ট। ছিল বড়, না ছিল টানা, আবার তবে প্রবেশ করতে ভয় পেত। গিরিশ মহাপাত্রের চেহারার সঙ্গে চোখ দুটো কিছুতেই মিল খাচ্ছে না। চোখ দুটো আসলে টানা কি গোল, নাকি ছোট না বড়, না দীপ্ত মানে খুব উজ্জ্বল, না প্রবাহীন মানে নিষ্প্রভ, এগুলোর বর্ণনা, এগুলোর বিবরণ লেখক দিতে চাননি। তবে হ্যাঁ, ওই চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলে এবং গভীরভাবে উপলব্ধি করতে পারলে বুঝতে পারবে যে ওই চোখ দুটোর যে গভীরতা, অগাধ, আর সেই গভীরতাটা যেন একটা বিরাট বড় জলাশয়ের গভীরতা। জলাশয়ের গভীরে কি রয়েছে সেটা যেমন ওপর থেকে আগে থেকে জানা সম্ভব হয় না, তাই গা ছমছম করে, ভয় লাগে, বুকটা ধড়াস করে ওঠে, মনে হয় একটু দূরে সরে দাঁড়ানোটাই শ্রেয়, বুদ্ধিমানের কাজ। অজানা বিপদ হয়তো ওত পেতে রয়েছে ওই গভীর জলাশয়ের গভীরে। ঠিক তেমনিভাবে এর চোখের গভীরতাটা এতটাই, যার মধ্যে একটা প্রাণ শক্তি লুকিয়ে রয়েছে, আর সেই প্রাণ শক্তির কারণেই সেখানে মৃত্যু প্রবেশ করতে সাহস করে না। এখনো পর্যন্ত ওই প্রাণ শক্তির কারণে লড়ছে, টিকে রয়েছে। বাইরের থেকে মনে হচ্ছে খুব বেশি দিন বাঁচবে না, আয়ু বোধে খুব বেশি দিন নেই, কিন্তু চোখের দৃষ্টি, চোখ অন্য কথা বলছে।
তো থানায় সবাই তো গিরিশ মহাপাত্রকে নিয়ে পড়েছে, তার বেশভূষা, তার কথাবার্তা, এইগুলো সবাইকে টানছে। কিন্তু চোখের দৃষ্টি একমাত্র একজনকেই টানছিল। কাকে টানছিল? অপূর্বের টাইটেল কি? হালদার। হালদার, অপূর্ব হালদার, অপূর্বকে টানছিল। তো কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে, কেবল এই জন্যই সে আজও বাঁচিয়ে আছে। এই জন্য মানে কি জন্য? কে পারবে বলতে? বলো। হ্যাঁ বলো। গিরিশ মহাপাত্রের রোগা মধ্যে চোখের দৃষ্টি অত্যন্ত গভীর, আর এই দৃষ্টির গভীরে একটা ক্ষীণ প্রাণশক্তি লুকানো আছে, যেখানে মৃত্যু প্রবেশ করতে ভয় পায়। তাই আজও হয়তো এই সংসারে তার আয়ু টিকে। তবে এই জন্যই সে কেবল আজও বেঁচে আছে। এই জন্য গিরিশ মহাপাত্র এই জন্য বেঁচে আছে। কি জন্য? না তার চোখের গভীরে কোথাও যেন একটা ক্ষীণ প্রাণ শক্তি লুকানো রয়েছে, আর ওই ক্ষীণ প্রাণ শক্তির কারণেই মৃত্যু সেখানে প্রবেশ করতে সাহস করে না বলেই আজও সে বেঁচে রয়েছে। মানে মৃত্যুও তার ধারে কাছে পৌঁছতে পারে না, ওই প্রাণ শক্তির কারণে, প্রাণ শক্তির জোরের কারণে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল, মানে অপূর্ব চেয়েছিল মুগ্ধ হয়ে গিরিশ মহাপাত্রের চোখের দিকে, চোখের গভীরতাটা বোঝার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় অন্যান্যরা গিরিশ মহাপাত্রের বেশভূষার দিকে তাকিয়েছিল। বেশভূষা তাদের ঠাট্টা তামাশার মজার কারণ হয়ে উঠছিল। এরপরে এক জায়গায় আছে যে গিরিশ মহাপাত্রের পোশাক আশাকের দিকে অপূর্বের দৃষ্টি আকর্ষণ করে নিমাইবাবু যখন অপূর্বকে বলল যে বাবুটির স্বাস্থ্য গেছে, সব সুরানো বজায় আছে, তখন অপূর্ব মুখ চেপে হাসল। অপূর্বের হাসি পাচ্ছিল, যে হাসিটা আমরা দেখবো পরে, আরও পরে যখন এই বেশভূষার কথা, তার বাহারি বেশভূষার কথা মনে পড়েছে, অপূর্ব এখন হেসে লুডো পড়ে গিয়েছিল। যাই হোক, তো অপূর্ব তার দিকে তাকালো, তার পোশাক আশাক দেখে হাসলো, কিন্তু অপূর্বের মনের মধ্যে একটা অন্য আশঙ্কা কাজ করে যাচ্ছিল। সেই আশঙ্কাটা কি বলো তো? কারণ কোনো একটা ভয়, কোনো একটা আশঙ্কা কাজ করে যাচ্ছিল অপূর্বের। কি সেই আশঙ্কা, ভয়টা কি? কে বলে? না, তারপরে ওটা তো হয়ে গেল, ওটা তো অপূর্বের মনের মধ্যে ভয় না, ওটা তো সে অবাক হয়েছে। তার চোখের গভীরতা, সেখানে প্রাণ শক্তি নিহিত আছে, সেই প্রাণ শক্তির জন্য সে আজও বেঁচে রয়েছে, মৃত্যু যেখানে প্রবেশ করতে সাহস করছে না। ওটা তো ভয়ের ব্যাপার নেই, মানে ওর থেকে দূরত্ব রাখা ভালো, সেটা হয়ে গেছে। কিন্তু এরপরে যখন গিরিশ মহাপাত্রের পোশাক আশাকের দিকে দৃষ্টি আকর্ষণ করলো অপূর্বের নিমাইবাবু, তখন অপূর্ব হাসলো। হাসার পরেই কিন্তু ওর ভেতরে একটা ভয় আশঙ্কা কাজ করছিল, এবং সেই ভয় আশঙ্কাটা কাকে নিয়ে, কি সেটা? রিয়াশ্রী বলবে। হ্যাঁ, রিয়াশ্রী বলবে আবার। তাহলে অপূর্বের মনে হচ্ছিল যে গিরিশ মহাপাত্রই সব্যসাচী মল্লিক, গিরিশ মহাপাত্র নামধারী ওই ব্যক্তি সব্যসাচী মল্লিক। তাহলে সব্যসাচী মল্লিক যদি হয়, তাহলে যত সময় গড়াবে, যত বেশি সময় এখানে থাকবে, এদের সন্দেহ হয়তো কোনো না কোনোভাবে যদি বিশ্বাসে পরিণত হয়। তাই চোখের সামনে গিরিশ মহাপাত্র রূপী সব্যসাচী মল্লিক ধরা পড়ে যাক, সেটা অপূর্ব চায়নি। কারণ অপূর্বের মধ্যে একটা দেশাত্মবোধ ছিল, স্বাজাত্মবোধ ছিল, আর সেই কারণেই ওর মনের মধ্যে একটা ভয় ছিল। আর সেই ভয়টা যাতে একদম বাস্তবিক না হয়, মানে সত্যি না হয়ে ওঠে, তার জন্য অপূর্ব কি বলেছিল নিমাইবাবুকে? বলো।
হ্যাঁ, সেই ব্যক্তি যে সব্যসাচী মল্লিক হতে পারে না। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছিলাম আমি তো উপন্যাসটা পড়েছি কি ব্যাপার, হ্যাঁ, বলো। আমি ওখানে অপূর্ব সবার শেষে জানতে পারছি পেরেছিল যে গিরিশ মুখার্জি হয়েছিল সব্যসাচী মল্লিক। তো এখানে হ্যাঁ, মানে উপন্যাসের সবার শেষে তো। হ্যাঁ কিন্তু এখানে এই জায়গাগুলো আমরা যদি এই জায়গাটাকে ধরো কেউ আগে পড়েনি পরেও পড়েনি, ঠিক আছে, এই জায়গাটাকে যদি আমরা ভালো করে বুঝি তাহলে দেখব যে আমরা কিন্তু বলছি না যে ও একেবারে 100% নিশ্চিত হয়েছে, কিন্তু ওর মধ্যে একটা যেন কি বলবো সন্দেহ তৈরি হয়েছে যে এই ব্যক্তি কিন্তু সম্ভাব্য গিরিশ মহাপাত্র হলেও হতে পারে। কিন্তু এখানে কিন্তু কোথাও একদম স্থির বিশ্বাসে পরিণত হয়, সেটা উপন্যাসের শেষে গিয়ে অপূর্ব নিশ্চিত হয়েছে। কিন্তু এখানে দেখো যে আমি কিন্তু জামিন হতে পারি, যাকে আপনারা খুঁজছেন সে কিন্তু এই নয়। তারপরে যখন আবার অফিসে যাওয়ার আগে বাড়িতে ফিরলো, বাড়িতে ফিরে তারপরে অফিসে গিয়ে তারপরে আবার অফিস থেকে ফিরে তো যা কিছু তার ভাবনা চিন্তাগুলো চলছে তার মনের মধ্যে, তা থেকেও কিন্তু আমরা বলতে পারি যে অপূর্বের মনের মধ্যে যেন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে এই ব্যক্তি কি সেই। যদি এই ব্যক্তি সেই হয় তাহলে আমার চোখের সামনে যদি অঘটন ঘটে যেত, ধরা যদি পড়তো, তাহলে আমি কি এটা মেনে নিতে পারতাম? এগুলো সবই কিন্তু একটা মানসিক যে টানা পড়েন সেইটা এখানে দেখানো হয়েছে। এখানে কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলবো না, বলতেও পারি না যে গিরিশ মহাপাত্রকেই সব্যসাচী মল্লিক বলে একেবারে নিশ্চিত হয়েছে অপূর্ব। এখানে বলার দরকার নেই। আমরা তো গোটাটা লাইন ধরে ব্যাখ্যা করলাম, তার আগেও আরো আলোচনা করেছি, তাতে কিন্তু যে লাইনগুলো এসেছে সেখান থেকে কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে কিন্তু যে আমি কিন্তু জামিন হতে পারি। এখানে আমাদের মনে হতে পারে জামিন হতে পারি মানে কি নিশ্চিত বলছে যে এই ব্যক্তি সেই নয়, ঠিকই আছে, কিন্তু তারপরে আবার বাড়ি ফিরে গিয়ে বলছে না যে আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এটা মানতেও তার মন যেন চাইছে না। এই জায়গাগুলো কোথাও না কোথাও ওই গিরিশ মহাপাত্রই যে সব্যসাচী মল্লিক হলেও হতে পারে ওই রকম একটা ভাবনাটাকে জাগিয়ে দিয়েছে অপূর্বের মনের মধ্যে। বুঝতে পারছো? এখানে বলার দরকার নেই, লেখার দরকার নেই যে অপূর্ব একদম নিশ্চিত হয়ে গেছে গিরিশ মহাপাত্রই সব্যসাচী মল্লিক। কিন্তু এরকম মনে হচ্ছে যে যদি তার এখানে না হয়ে অন্য কোথাও হয়, ধরো পুলিশের খপ্পরে কেউ পড়েছে কোথাও, স্টেশনে হোক বা অন্য কোথাও হোক, এবং সেই ব্যক্তি যদি সব্যসাচী মল্লিক না হয়ে সেই ব্যক্তি যদি ভারতীয় হয়, সেই ব্যক্তিকে যদি সন্দেহের বশে ধরা হয়, তাহলে অপূর্বের সহানুভূতি কিন্তু সেই ভারতীয়ের প্রতি থাকবে, এটা স্বাভাবিক। হয়তো সে চেষ্টা করবে যে ওইখানে তার যদি কোনো এতটুকু ক্ষমতা থাকে, এতটুকু কি বলবো মানে কথা ওখানে বলার জায়গা থাকে, তাহলে সে কথা বলে কি করবে, হয়তো ওই ব্যক্তিকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, আড়াল করার চেষ্টা করবে। কারণ অপূর্বের মধ্যে ওই রকম একটা বোধ কাজ করছিল। কারণ ও তো ভারতীয়, ও তো দেখেছে চোখের সামনে অত্যাচার হচ্ছে, নির্যাতন হয়েছে, তার নিজের উপরে হয়েছে, তো ফলে ও কি করে সহ্য করবে? একজনকে নিয়ে সবাই মজা করছে, ঠাট্টা করছে, হেনস্থা করছে, হ্যাঁ, যে পুলিশ যার কাজ হচ্ছে রাজদ্রোহী ধরা, অপরাধী ধরা, অথচ এরকম ঠাট্টা তামাশা মজা করে সময় নষ্ট করছে, আবার একজন ভারতীয়কে, তো এটা অপূর্বের কাছে একজন ভারতীয় হয়ে কিছুতে মেনে নেওয়ার মতো নয়। বোঝা গেল ব্যাপারটা? কি বলতে চাইছি, এই জায়গাটাতে যতটুকু আছে সেইটুকু আমরা লিখবো, জোর দিয়ে লিখবো না। এরপরে বলো যে মিথ্যেবাদী কোথাকার। নতুন কেউ বলো, যারা বলেছো তারা না। মিথ্যেবাদী কোথাকার বক্তাকে, কাকে মিথ্যেবাদী বলেছে, কেনই বা তাকে মিথ্যেবাদী বলেছে? সে এমন কোন কথা বলেছিল যা মিথ্যে কথা? হ্যাঁ বলো। আবার একবার বলো তো, আওয়াজ এখন জড়িয়ে যাচ্ছে, বলো। জগদীশ বাবু গিরিশ মহাপাত্রকে মিথ্যেবাদী কোথাকার বলেছে, তারপর জগদীশ বাবু গিরিশ মহাপাত্রকে বলেছে মিথ্যেবাদী। তাহলে জগদীশ বাবুর কাছে কোনটা মিথ্যে
মানে গিরিশ মহাপাত্র কোন কথাটা বলেছে যা মিথ্যে বলে বলা হয়েছে? গিরিশ মহাপাত্র তখন বলে যে সে নিজে গাঁজা খায় না, কিন্তু কেউ চাইলে তাকে সেতে দেয়। তখন কেউ মনে হয়েছিল যে সে এটা পুরো মিথ্যে কথা বলেছে, তাই সে রেগে গিয়ে গিরিশ মহাপাত্রকে মিথ্যে কথা বলে সমর্থন করেছে। হ্যাঁ, নিজে গাঁজা খায় না কিন্তু পরকে অন্যকে সেজে দেয়, এই কথাটা নিমাই বাবুর কাছে মিথ্যে বলে মনে হয়েছে। ঠিক। আচ্ছা, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কথাটা শুনো। অন্য আরেকজন কি বলো যে বুড়ো মানুষের কথাটা কি, বুড়ো মানুষকে তার কোন কথাটা, সে কি বলেছিল, কাকে কি বলেছিল শোনার জন্য, বলো। স্যার বলবো? না, আর কেউ? স্যার বলবো? আর কেউ? স্যার বলবো? হ্যাঁ বলবে, বলো। বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে বলেছিলেন যে অস্বীকার করলে তার মধ্যে গাঁজা খাওয়ার চিহ্নটা স্পষ্ট হয়ে আছে, নিজের ভিন্ন শরীরের কথা বলে তার গাঁজা খাওয়া উচিত নয়। নিমাই বাবু গিরিশ মহাপাত্রকে বলেছিল ওই তো তার শরীর, তাহলে তার যা শরীর, তার যা চেহারা, তার যা শরীরের অবস্থা, তাতে এই উপদেশ দিয়েছিল যে সে খুব বেশি দিন আর বাঁচবে না। বলছে কদিন বা বাঁচবে, তাহলে আমরা ঘুরিয়ে লিখব সে কদিন আর বাঁচবে, মানে খুব বেশি দিন বাঁচবে না, তাই যেন গাঁজা না খায়, গাঁজা আর না খায়, এই কথাই বলেছিল। গাঁজা খেতে নিষেধ করেছিল, বারণ করেছিল। ঠিক আছে। তলোয়ার করে রামদাস তলোয়ারকরের পরিচয় সম্পর্কে কি দেওয়া হয়েছে? রামদাস তলোয়ারকর একজন, এক নাম্বারের যদি আসে রামদাস তলোয়ারকর কি, মানে কি, তার পরিচয় কি, কে সে, কি লিখবে? স্যার বলবো? আর কেউ? আর কেউ? আর কেউ? বলো। আর কেউ? পাখিরা ঘুমিয়ে পড়েছে, এত সুন্দর ওয়েদার। ও, আর কেউ? না, স্যার বলবো? সেই ঘুরে ফিরে তিনজন। নিজের থেকে বলার জন্য যে চেষ্টাটা সেটা বড় কম, মানে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কেউ বলবেই না, বলবেই না, চুপ করে আছে। বলো আয়ুষ, বল। রামদাস তলোয়ারকর হলো অপূর্ব রামদাস তলোয়ারকর হলো একজন ব্রাহ্মণ। কোথাকার ব্রাহ্মণ? মারাঠি ব্রাহ্মণ। মহারাষ্ট্রে, তাই মারাঠি ব্রাহ্মণ, একজন মারাঠি ব্রাহ্মণ। আর কোন কোম্পানির কোন অফিসের অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক? বোথা কোম্পানি রেঙ্গুনের যে অফিস রয়েছে, তাই তো? বোথা কোম্পানির অনেকগুলো অফিস, অনেকগুলো শাখা আছে, তাহলে বোথা কোম্পানির রেঙ্গুন শাখার অফিসে একজন অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক, যে কিনা একজন মারাঠি ব্রাহ্মণ। এইটুকু লিখলে এক নম্বরের জন্য যথেষ্ট। আর অপূর্বের সঙ্গে এই দূর দেশে তার একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল, শুভাকাঙ্ক্ষী, তার হিতাকাঙ্ক্ষী। তো অপূর্বকে যখন অফিসে দেখলো, অপূর্ব অফিসে, কিন্তু অন্যমনস্ক, কাজে সেই অর্থে মন নেই, তার মন যেন কোথায় একটা কিছু নিয়ে ভাবছে। তখন রামদাস তলোয়ারকর তাকে প্রশ্ন করেছিল। কি কি প্রশ্ন করেছিল, কি বলেছিল, কি জানতে চাইছে? কে পারবে? স্যার বলবো? বলো 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 বলো। রামদাস তলোয়ারকর অপূর্বকে প্রথমে জিজ্ঞাসা করেছিল যে সে কি বাড়ির থেকে কোনো চিঠি পেয়েছে কিনা। অপূর্ব বলেছিল যে সে কোনো চিঠি পায়নি। তখন রামদাস আবার জিজ্ঞাসা করেছিল যে তার বাড়ির সব খবর ভালো কিনা। তাহলে বাড়ি থেকে কোনো চিঠিপত্র পেয়েছে কিনা সেই কথা জানতে চেয়েছিল।
আর যখন অপূর্ব বলেছিল না পাইনি, তখন বাড়ির খবরাখবর সম্পর্কে জানতে চেয়েছিল সব কিছু ভালো আছে কিনা। আসলে বুঝতেই পারছি আমরা রামদাস তলোয়ারকর কেন এই সমস্ত কথা বলছে, না অপূর্বকে অন্যমনস্ক দেখছে। যে অপূর্ব হয়তো নিজেই বুঝতে পারছে না সে এতটা অন্যমনস্ক, কিন্তু রামদাস তলোয়ারকরের এই সমস্ত কথা শুনে, এই প্রশ্নগুলো শুনে অপূর্ব তো আশ্চর্য হয়েছিল। কেন অপূর্ব আশ্চর্য হয়েছিল বলুন? অপূর্বকে অন্যমনস্ক দেখে রামদাস তলোয়ারকর অপূর্বকে জিজ্ঞাসা করে যে তার বাড়িতে কোনো চিঠি এসেছে কিনা এবং তার বাড়ির জীবনে ভালো আছে কিনা। রামদাস হঠাৎ করে এমন প্রশ্ন করেছিল বলে অপূর্ব আশ্চর্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, অপূর্বের আশ্চর্য হওয়ার কারণ অপূর্ব তো বুঝতেই পারছে না যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা বাড়ি সম্পর্কে, বাড়ির কেউ খারাপ আছে, বাড়ির খবরাখবর নিয়ে এরকম ধরনের কোনো তো চিঠি সে পায়নি। অথচ রামদাস তলোয়ারকর হঠাৎ করে তাকে অপ্রাসঙ্গিক সব কথা জিজ্ঞেস করছে কেন, এটাই তার আশ্চর্যের কারণ। যাই হোক, তারপরে কে বলবে? তাছাড়া এত বড় বন্ধু, কাকে কে বড় বন্ধু বলেছে? কেন? স্যার বলবো? স্যার আমি তিনজন ঘুরে ফিরে, তিনজন ঘুরে ফিরে, তিনজন ঘুরে ফিরে, চারজন ঘুরে ফিরে, চারজন, তিনজন, চারজন, তিনজন। বাকিদের হাতে কেউ গাঁজার কলিকাটা তুলে দিলে? বলো জুনাইনা, বলো। অপূর্বের প্রতিবেশী ভারতী জোসেফকে অপূর্বের বন্ধু বলে উল্লেখ করেছিল। ভারতী জোসেফকে অপূর্ব এত বড় বন্ধু বলেছিল, কেন বলেছিল? কারণ অপূর্বর বাড়িতে তেওয়ারি এবং অপূর্বর অনুপস্থিতিতে চুরি হয়েছিল, চোর এসেছিল এবং ভারতী সেই চোরকে তাড়িয়ে দিয়ে নিজের তালা সেই ঘরে আটকে দিয়েছিল এবং অপূর্বের আশাতে সে সব গুছিয়ে কি আছে কি গেছে সব লিস্ট করে দিয়েছিল। তাহলে অপূর্ব আর তেওয়ারির অনুপস্থিতিতে ঘরে যখন চুরি হচ্ছিল তখন ভারতী চোর তাড়িয়েছে, নিজের ঘর থেকে তালা নিয়ে এসে তার ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। তারপরে অপূর্ব ফিরলে সব জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে দিয়ে, তালা খুলে ঘরে ঢুকে জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে দিয়ে কোন জিনিসগুলো চুরি গেছে আর কোন জিনিসগুলো গেছে তার একটা তালিকা তৈরি করে দিয়েছে এখন নিখুঁতভাবে। তাহলে এতখানি সাহায্য করেছে বলেই অপূর্ব তাকে এত বড় বন্ধু বলেছে। ঠিক। তেওয়ারি কোথায় গিয়েছিল? কি দেখতে? বলো কেউ। কোথায় গিয়েছিল? ফয়ায় গিয়েছে। কি করতে? বর্মা ডান্স। বর্মা নাচ। বর্মা নাচ কেমন দেখেছো তোমরা? এখন তো ইউটিউবে দেখাই যায় বর্মা নাচ। এখানে এই রচনায় বুনো হাঁস বলে একটা কথা বলা আছে। আচ্ছা, বুনো হাঁস কাদের বলা হয়েছে? দেশপ্রেমীদের, বিপ্লবীদের। ইংরেজদের চোখে যারা রাজদ্রোহী, দেশদ্রোহী, আমাদের চোখে যারা দেশপ্রেমিক, সেই সমস্ত বীর বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, দেশের জন্য আত্ম উৎসর্গকারী মহান সেই সমস্ত ব্যক্তিত্ব যারা হচ্ছে, যারা এখানে বুনো হাঁস বলে সম্বোধিত হয়েছে। এবারে এটাকে ব্যাখ্যা করতে পারবে। সেই সব দেশপ্রেমিকদেরকে, ইংরেজদের চোখে সেই সমস্ত রাজদ্রোহীদেরকে বুনো হাঁস কেন বলা হয়েছে? বুনো হাঁসের সঙ্গে কেন তুলনা করা হয়েছে? কে বলতে পারবে? বলো 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 বলো। তুলনা করে বললেই হবে। বলো। হ্যাঁ বলো। অপূর্ব বলেছে যে দেশের মানুষের টাকায় নিমাই বাবুর মানুষেরা বুনো হাঁস অর্থাৎ বিপ্লবীদের ধরতে চেয়েছে। না, আমি বলছি যে বুনো হাঁসের সঙ্গে তুলনা করা হলো কেন? অন্য কিছুর সঙ্গে তুলনা করতে পারত।
তাহলে নিশ্চয়ই বুনো হাঁসের সঙ্গে তুলনা করার পেছনে একটা তো কারণ থাকবে, মানে তো থাকবেই। মানেটা কি, কথাটা কি ব্যাখ্যা করেছিলাম তো আমি। বুনো হাঁস পরিযায়ী, তো দিঘিতে সরোবরে যখন নির্জনে সরোবরে দিঘিতে যখন বিচরণ করে বুনো হাঁস, তখন কি করে শিকারীরা বন্দুক নিয়ে ওত পেতে থাকে, সুযোগ বুঝে শিকার করে। আর পরিযায়ী পাখি মানে বুঝতে পারছো, কখনো এখানে কখনো ওখানে উড়ে বেড়ায়। তারপরে বুনো হাঁসের সঙ্গে তুলনীয় কেন? কারণ এরাও কিন্তু এখান থেকে ওখানে আত্মগোপন করে বেড়াচ্ছে, ইংরেজদের চোখে ধুলো দিচ্ছে, পুলিশের চোখে ধুলো দিচ্ছে, এখান থেকে ওখানে পালিয়ে বেড়াচ্ছে, অনেকটা পরিযায়ী পাখির মতো, অনেকটা বুনো হাঁসের মতো। আর বুনো হাঁসকে শিকার করার জন্য যেমনভাবে ওত পেতে থাকে শিকারীরা, তেমনি এই বুনো হাঁস রূপী বীর বিপ্লবীদেরকে ধরার জন্য, শিকার করার জন্য, হত্যা করার জন্য শিকারীরা, অর্থাৎ শিকারী রূপী পুলিশ, ইংরেজদের এইসব পুলিশ কর্মচারীরা কিন্তু ওত পেতে আছে, তাই বুনো হাঁসের সঙ্গে তুলনা করা আছে। এবার বলো, এমন তো নিত্য নিয়তই ঘটছে, নিত্য নিয়ত প্রতিনিয়ত ঘটছে, এদিক ওদিক এখানে সেখানে চারদিকে চোখের সামনে ঘটেই যাচ্ছে, ঘটছে ঘটছে ঘটছে। কি ঘটনার কথা বলা হয়েছে? কে বলেছে? কি ঘটনার কথা বলেছে? বলো বলো। দাঁড়া, আর কে বলবে দেখি? দুইজন ঘুরে ফিরে, দুইজন বাকিদের মাথায় হাতুড়ি বাড়ি মারতাম করে ভিলু বেরিয়ে। বলো শ্রুতি, বলো। জোরে জোরে শুনতে পাচ্ছি না। অপূর্বর মনে হচ্ছে যে ইংরেজ, হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। অপূর্বর মনে হচ্ছে যে ইংরেজ সরকার ও তার বেতনভুক্ত বেশি সরকারি কর্মচারীদের দ্বারা ভারতীয়দের লাঞ্ছনা ও শোষণ নিত্য নিয়োগ। তাহলে তৎকালীন অত্যাচারী ব্রিটিশ শাসকের দ্বারা, তাদের অত্যাচারী পুলিশের দ্বারা অসহায় ভারতীয়দের উপরে লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, শোষণ, নির্যাতন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। ঠিক আছে, এবারে কে পারবে? ওই অপূর্বের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনা তো আমাকে বলেননি, রামদাস তলোয়ারকর যখন জানতে চাইলে অপূর্ব তখন বলেছিল। তো অপূর্বের সঙ্গে কোথায় এমন কি ঘটনা ঘটেছিল যেটা রামদাস তলোয়ারকরকে বা অন্য কাউকে বলা সম্ভব ছিল না? কথা প্রসঙ্গে আজকে বলেছে। অপূর্বের সঙ্গে কোন লাঞ্ছনার ঘটনা ঘটেছিল বলো? কোথায়, কিভাবে, কখন? নতুন কেউ দেখি, নতুন কেউ একটু ট্রাই করুন রে বাবু। কেউ বলে না, আমার নিজেকেই অসহায় লাগছে। কে বলবে? রিয়াশ্রী বলো। অপূর্বকে যখন বিনা দোষে ফিরিঙ্গি অর্থাৎ বিদেশি ছেলেপুলেরা লাঠি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। ফিরিঙ্গি ছোড়ারা বলবে, ছোড়া ছোড়া ছোড়া, ছোড়াটা লেখা ছোড়াই বলবে। হ্যাঁ, বিদেশি ছোড়ারা, এক মানে কম বয়সী ছেলে বলে। হ্যাঁ ঠিক আছে, বিদেশি ছোড়ারা কি করেছিল? ফিরিঙ্গি ছোড়ারা লাঠি মেরে স্টেশন থেকে বার করে দিয়েছিল। তখনকার সেই কথা অপূর্ব রামদাস তলোয়ারকে বলতে পারেনি। না, আরে একটু যাবে তো। লাথি মেরে বের করে দিয়েছিল ফিরিঙ্গি ছোড়ারা দেশের স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। তারপরে অপূর্ব কোথায় গিয়েছিল? অভিযোগ করতে গিয়েছিল না? কমপ্লেন তো করবে। নিজের স্টেশন মাস্টার ছিল সাহেব, সাহেবটাও বলবে। সাহেব না বললে একটু অন্যরকম হয়ে যাবে। তো সাহেব স্টেশন মাস্টার কাছে যখন অভিযোগ করতে গিয়েছিল, তখন সাহেব স্টেশন মাস্টার কি করেছিল? কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছিল। তো আমরা দূর দূরটা জোর করে মানে লিখে দেবো। কুকুরের মতো তো দূর দূর করে দাঁড়িয়ে দেয় না, কুকুরকে যেমন আমরা দূর দূর করে দাঁড়িয়ে দিই, যা দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি। তাহলে এই যে একজন ভারতীয় হয়ে এই অপমান, এই অত্যাচার, এই হেনস্থা কি করে সহ্য করবে অপূর্ব? সেটা বলার মতো নয় কাউকে। এসব কথা বলার দুঃখ আছে বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। আচ্ছা, বাবুজি বলে কাকে সম্বোধন করা হলো? কে কাকে বাবুজি বলে সম্বোধন করেছে? আর এমন কোন কথা সে বলেছিল যেসব কথা বলার দুঃখ আছে, বলা উচিত নয়?
তাহলে কোন কথা বলেছিল? তাহলে কে কাকে বাবুজি বলে সম্বোধন করেছিল? বলো, কে বলবে? স্যার বলবো? বলো। স্যার বলবো? সোমদত্তা। রামদাস তলোয়ারকর অপূর্বকে বাবুজি বলে সম্বোধন করেছে। রামদাস তলোয়ারকর অপূর্বকে হ্যাঁ বাবুজি বলে সম্বোধন করে বলেছে। এসব কথা বলার দুঃখ আছে। তাহলে কি বলেছিল অপূর্ব? যে কথাগুলো বলার দুঃখ আছে, বলো কথাগুলো কি? অপূর্ব বলেছিল যে নিমাইবাবু যতই তার আত্মীয় হন না কেন, নিজের দেশের থেকে বা নিজের দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিতেও প্রস্তুত, তাদের থেকে অবশ্যই তিনি আপন নন। আর 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 একটু। তাহলে কে আপন, কে আপন এটা তো বলতে হবে। শুভসূত্র মল্লিক, সব্যসাচী মল্লিক। তার মানে এখানে ডিরেক্ট উল্লেখ করা হয়নি, সরাসরি উল্লেখ করা হয়নি এই জায়গাতে, আমরা বলতেই পারি। আবার ওইভাবে না বলে একটু অন্যভাবে বলতে পারি যে যারা কি করছে, যারা আমাদের পরাধীন দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়ছে, পরাধীন ভারতবাসীকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে, আমাদেরই মা ভাই বোন এদেরকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিচ্ছে, তো তাদেরকেই অপূর্ব আপন বলবে, তাদেরকেই অপূর্ব নিজের বলবে, কাছের বলবে। বাবার বন্ধু বলে নিমাইবাবুকে আপন বলবে না, তার থেকে অনেক বেশি আপনকে, যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার বন্ধন নেই, কিন্তু প্রাণের বন্ধন আছে, হৃদয়ের বন্ধন আছে, তাকে আপন বলবে। তাহলে নিমাইবাবুর সম্পর্কে বলার পরপরই যদি সব্যসাচী মল্লিককে আপন বলে, তবে গিয়ে কিন্তু উত্তরটা যথার্থ হবে। কারণ সব্যসাচী মল্লিক যে কিনা আবার রাজদ্রোহী, দেশদ্রোহী, তাহলে তার পক্ষ নিয়ে তাকে যদি আপন বলে, তাহলে ব্যাপারটা এরকম হলো না যে তুমি রাজদ্রোহীকে, দেশদ্রোহীকে প্রশ্রয় দিচ্ছ। তার মানে তোমার ভেতরে কোথাও না কোথাও দেশদ্রোহিতা, রাজদ্রোহিতা বর্তমান, যেটা কিছুতে বরদাস্ত করা যাবে। তাহলে নিমাইবাবুর কথা বলবে, নিমাইবাবুর বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু কার পক্ষে যাচ্ছে, কাকে আপন করছে, কাকে আপন বলছে, সেটা বললে তবে গিয়েই ওই সব কথা বলার দুঃখ আছে। তুমি পুলিশের বিরুদ্ধে যাচ্ছ, পুলিশের বিরুদ্ধে গিয়ে আবার কার পক্ষ নিচ্ছ, সেটাই কিন্তু বড় দুঃখের। এটা যদি জানতে পারে তাহলে কিন্তু দুঃখ আছে ব্যাপারে। রামদাস তলোয়ারকর বলেছে। তাছাড়া আমার বড় লজ্জা এই যে, আচ্ছা কার কোন লজ্জার কথা এখানে বলা হয়েছে বলো? বলো। রিয়াশ্রী, রিয়াশ্রী বলবো? স্যার বলবো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে অপূর্বের লজ্জার কথা বলা হয়েছে। তাছাড়া আমার বড় লজ্জা, তাহলে অপূর্বের খুব লজ্জার কথা বলা হয়েছে। কোনটা লজ্জার কথা বলা হয়েছে? অপূর্বর এই লজ্জা যে নিমাইবাবু তার বাবার বন্ধু এবং তার পরম আত্মীয়। তাহলে লজ্জা এদের যিনি কর্তা, মানে এই পুলিশ কর্মচারীদের যিনি কর্তা, নিমাইবাবু বড় কর্তা, বড় বাবু, যে কিনা তার আত্মীয়, এটা লজ্জার। যে কিনা তার বাবার বন্ধু, এটা লজ্জার। বাবাই একদিন তার চাকরি করে দিয়েছিল, এগুলো ভাবলে লজ্জা লাগে। শুধু আত্মীয়, পিতার বন্ধু, বাবার বন্ধু এটুকু না লিখে চাকরিও করে দিয়েছিল, এটাও ভাববে, এটাও লিখবে, তবে গিয়ে কিন্তু লজ্জাটা একটু বেশি লাগে। গিয়ে চাকরি করে দিয়েছিল, ইনার চাকরি করে দিয়েছিল, ছি লজ্জা, বড় লজ্জা। তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। অপূর্ব আহারে বসেছিল, কোথায় কার সঙ্গে আহারে বসেছিল আর কোন কথাই বা তুলল, বলো। বলো, শ্রুতি বলো। হ্যাঁ বলো। আরেকবার আরেকবার আরেকবার। অপূর্ব রামদাস তলোয়ারকরের না না না, রামদাস তলোয়ারকরের বাড়িতে তো খেতে বসেনি, আর বাড়িতে বসছিল কি? হ্যাঁ, ওই অফিসেই তো খাবার পৌঁছে দিয়ে গিয়েছিল। ওরা যে পাশের ঘরটাতে গিয়ে দুজনে খাচ্ছিল। হ্যাঁ তাহলে আবার বলো, আবার বলো। অপূর্ব অফিসে রামদাস তলোয়ারকরের সঙ্গে আমরা এসেছিলাম। তখন সে এই কথা তুলেছিল যে গতকাল
রাত্রে তার বাড়িতে এক চুরি হয়েছিল এবং সেই সময় তার প্রতিবেশী খ্রিস্টান মেয়েটি সেই চুরি প্রতিবেশী খ্রিস্টান মেয়েটি চুরি যাওয়া জিনিসপত্র এবং যেসব জিনিস একবার বলে মাঝখানে 4 বার করে করছো কেন? কেন বলছো? না মনে এলে থামো, ভাবো, আবার ধরো, আবার বলো। এই মুদ্রা দোষটাকে কাটাতে হবে। এটা কিন্তু ইন্টারভিউতে ফেল করিয়ে দেবে। আমার মাথায় আসছে না, ওকে থামি না, দম নিই, ভাবি, আবার আমার মাথায় আসুক, আবার বলবো। কিন্তু মাঝখানে বললে কি হবে? শ্রুতি কটু, শ্রুতি কটু, শুনতে খারাপ লাগে। আবার বলো, ছোট করে বলো, এত বড় ডিটেলে বলতে হবে না। বলো আবার, কে কোথায় কার সঙ্গে আহার করছিল? আর আহার করতে বসে কি বলছিল? বলো আবার। অপূর্ব তার শিশুদের রান্নার তরকারির সঙ্গে আসতে বসেছিল। তখন সে বলেছিল যে গতকাল রাত্রে তার বাড়িতে চুরি হয়ে গেছে, কিন্তু সব জিনিস চুরি হয়নি, কারণ খ্রিস্টান মেয়েটি সেই চুরির হাত থেকে জিনিসগুলোকে বাঁচিয়েছিল। যেমন এখানে ওই চোর তাড়িয়েছে, নিজের ঘর থেকে তালা নিয়ে এসে দরজা লাগিয়েছে, তারপরে অপূর্ব ফেরার পরে তালা খুলে ভেতরে ঢুকে সব জিনিসপত্র গুছিয়ে একটা হিসেব নিকেশ করে দিয়েছে। এই পর্যন্তই আমরা লিখবো। এগুলোই তো সব বলছিল, তাই না? সবটাই লিখবে। যদি 1 নম্বরের হয়, পুলিশ স্টেশনের ঘটনাটা আসবে না, যে পুলিশের মানে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে কি দেখলো, জিনিস মাপাতের বেশভূষা ওসব আসবে না? না 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 না, ওই বলছে যে তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। এবার যদি এটা 1 নম্বরের হয়, তাহলে শুধু চুরির কথাটা তুলেছে, এটাই লিখবে। ও হ্যাঁ, এটাও যোগ করে দিতে পারো যে ও থানায় গিয়েছিল চুরির খবর দিতে। কিন্তু এটা যদি 3 নম্বরের হয়, তাহলে ওই যে থানায় যাওয়া, তামাশা, ওগুলো টেনে নিয়ে আসবে ছোট করে। আর নাহলে ওই চুরির কথাটা আর সেই চুরির খবর থানায় দিতে গিয়ে থানায় আর দেওয়া হয়নি বা দেয়, থানায় জানাতে গিয়েছিল, দেওয়া হয়। এত ডিটেল এখানে লিখবে না 1 নম্বরের জন্য। যে অপূর্বের ঘরে চুরি হয়ে গিয়েছিল, ভারতী জোসেফ সাহায্য করেছে, আর চুরির খবর সে থানায় দিতে গিয়েছিল, কিন্তু থানায় আর দেওয়া হয়। এবার বলো, আমারও তো তাই বিশ্বাস। কার কি বিশ্বাস? আমারও তো তাই বিশ্বাস। কার কি বিশ্বাস? কে কি বিশ্বাস করে? জুনাই না বলো। অপূর্ব বিশ্বাস যে এই চুরির ঘটনায় হচ্ছে ভারতী জোসেফের বাবা সেই খ্রিস্টান সাহেব হচ্ছে। না না, ওটা না। আমারও তো তাই বিশ্বাস। কে বলবে? সোমদত্তা। হ্যাঁ, সোমদত্তা বলো। হ্যাঁ, সোমদত্তা। অপূর্বর ভারতীর মতে বিশ্বাস যে তার বাড়িতে চুরি তেওয়ারি করেছে, চুরি না করুক, চুরির সাহায্য করেছে। না তো, এখানে কোথায়? এখানে না। আমারও তো তাই বিশ্বাস। আর কে পারবে? এটা অন্য জায়গায়। স্যার বলবো, বলো। অপূর্ব গিরিশ মহাপাত্রকে বলেছে যে তারও বিশ্বাস যে পরধর্ম ভয়াবহ। তোমরা গুলাচ্ছ, আমি বুঝতে পারছি কোন জায়গার সঙ্গে। আমারও তো অনুমান কতকটা তাই, এই লাইনটার সঙ্গে গুলাচ্ছ। এই দুটো লাইনকে, হ্যাঁ, এবারে ভালো করে এটা ক্লিয়ার করে নাও। আমারও অনুমান কতকটা তাই। আমারও অনুমান কতকটা তাই। এখানে অনুমান বলতে কোনটা বলা হয়েছে? কি অনুমান? অপূর্ব অনুমান করেছে, বলো তো কি, কোনটা? তেওয়ারি তার খ্রিস্টান সাহেব, তার স্যার তেওয়ারি তো ওর বিশ্বস্ত ভৃত্য, সেখানে চুরি করে। যে আগের দিন ব্যাখ্যা করছিলাম যে স্যার এখানে তো খ্রিস্টান সাহেব যে আগের দিন ওদের সাথে ঝগড়া হয়েছিল,
তাতে কি? মানে তখন আমাকে ও চুলকুনি সাহায্য করেছে চোখে। কে সাহায্য করেছে? ওই প্রতিবেশী খ্রিস্টান সাহেব। না, এই জায়গাটাতে এইখানে পুরো ক্লিয়ার হতে পারবে না। এই উপন্যাসের আগে যে জায়গাতে পড়বে ওই জায়গাটা আমি অনেকবার পড়েছি। ওইখানে কিন্তু আছে যে ওই তেয়ারির উপরে কিন্তু সন্দেহটা দানা বেঁধেছে এবং ভারতী যোসেফের কাছ থেকে অপূর্বের মাথায় ওটা ঢুকেছে। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। তো যাকে এত বড় বন্ধু বলছে ভারতী যোসেফ, তার বাবা সম্পর্কে এটা বলবে না। এবার লাইনটা আমি এটা অনেকবার ব্যাখ্যা করেছি, যদি এই জায়গাটা ক্লিয়ার না হয়ে থাকে আগের আলোচনার অডিও ভিডিও দেওয়া আছে, ওই জায়গাটা ভালো করে দেখবে। আমারও অনুমান কতকটা তাই। আমারও মানে কার বলা হয়েছিল? অপূর্বের অনুমান কিছুটা তাই। অপূর্বের অনুমান কি? ভারতী যা বলছে অনেকটা অনুমান ওর সঙ্গে, কিন্তু ও একই রকম মানে কিছুটা সন্দেহ করছে। অনুমান কি করেছে? চুরি না করুক, চুরি করেনি। তেয়ারি চুরি করবে কি? চুরি করেনি, কিন্তু সাহায্য করেছে। এই সাহায্যটা কিভাবে? চোরকে ডেকে নিয়ে এসে বলেছে আমি চলে যাচ্ছি, তুই চুরি কর, নাকি চলে যাচ্ছে এই কারণেই চোর চুরি করার সুযোগ পেয়ে গেছে, ও নাচ দেখতে যাচ্ছিল। সে যাই করুক না কেন, চুরি না করুক, ও কেন নাচ দেখতে যাবে? সাহায্য তো করেছে। ব্যাপারটা এরকমভাবে একটা ধারণা ঢুকে গেছে। এটা তেয়ারি সম্পর্কে অপূর্বের ধারণা, অনুমান। এটা অনুমান। এই অনুমান কথাটা মাথায় রাখবে যে অনুমান যেখানে আছে সেটা চুরির ব্যাপারটা আসবে। আর আমি যেটা প্রশ্ন করলাম সেটা হচ্ছে আমারও তো তাই বিশ্বাস। এটা ওই স্টেশনে গিরিশ মহাপাত্রের সঙ্গে যখন আবার দ্বিতীয়বার দেখা হবে সেই জায়গায়। এবার বলো, আমারও তো তাই বিশ্বাস। কি বিশ্বাস? কে কি বিশ্বাস করে? অপূর্ব গিরিশ মহাপাত্রের মধ্যে বিশ্বাস করে যে খারাপ কাজ করলে তার ফলও খারাপই হয়। পর ধর্ম ভয়াবহ। অন্যায় কাজ, অন্যায় ধর্ম, এটা ভয়ঙ্কর, এটা করা উচিত নয়। ললাটের লিখন তো খণ্ডাবে না, তার মানে যার কপালে যা লেখা আছে তাই ঘটবে। কেউ যদি অন্যায় করে, কেউ যদি অপরাধ করে, সেটা কিন্তু করা ঠিক নয়। এটা অপূর্ব বিশ্বাস করে। তাহলে একটা হচ্ছে আমারও তো তাই বিশ্বাস, এটা ওই পরধর্ম ভয়াবহ, আর ললাটের লিখন খণ্ডাবে না। আর আগে যেটা আমি বললাম আমারও অনুমান কতকটা তাই, এটা হচ্ছে চুরি না করুক, চুরির কাজে সাহায্য করেছে তেয়ারি, এটা অপূর্বের বিশ্বাস। এবার বলো, নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, লক্ষ্য করিলে দেখিতে পাইত। আচ্ছা, অপূর্ব নানা কারণে লক্ষ্য করেনি। যদি লক্ষ্য করতো তাহলে অপূর্ব কি দেখতে পেত? তাহলে অপূর্ব কোন দিকে কি লক্ষ্য করে, আর লক্ষ্য করলে কি দেখতে পেত? বলো। বলো। অপূর্ব লক্ষ্য করেনি যে রামদাস তলোয়ারকরের প্রশস্ত ললাটে চিন্তার ছায়া এসে পড়েছে, চিন্তার ভাঁজ এসে পড়েছে। তার মনশ্চক্ষু কোনো অপরিজ্ঞাত লোকে নিহিত হয়েছে। অপরিজ্ঞাত লোকে আমরা নিজের ভাষায় বলবো অপরিজ্ঞাত, মানে এটা অজানা, জানার বাইরে এমন একটা জগৎ। তাহলে রামদাস তলোয়ারকরের উজ্জ্বল প্রশস্ত ললাটে একটা চিন্তার মেঘ যেন জমেছে। আর তার মন, রামদাস তলোয়ারকরের মন সেই মুহূর্তে স্টেশনে নেই, যেন অন্য এক লোকে, অন্য এক জগতে পাড়ি দিয়েছে। সেখানে সে কাউকে নিয়ে ভাবছে। কাকে নিয়ে ভাবছিল? গিরিশ মহাপাত্রের আড়ালে ওই অদ্ভুত বেশভূষা পরিহিত গিরিশ মহাপাত্র নামধারী ব্যক্তির আড়ালে কে হতে পারে? কাকে নিয়ে ভাবছে? সম্ভব সব্যসাচী মল্লিক। সেটা অপূর্বের চোখে ধরা পড়ে। যদি অপূর্ব ভালো করে দেখতো তাহলে হয়তো ধরা পড়তো। যাই হোক, এরপরে বলো, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করিল। ইহা যে কত বড় ভ্রম মানে ভ্রান্তি, ভুল। কার কাছে? কোনটা ভ্রম বা ভ্রান্তি প্রমাণিত হয়েছিল? কি? কোনটা ভ্রম বা ভ্রান্তি? জুনাইনা বলো। জুনাইনা বলো। অপূর্ব মনে
হয়েছিল যে সে যেহেতু প্রথম শ্রেণীর যাত্রী, সেক্ষেত্রে তার ঘুমের ব্যাঘাত ঘটবে না ট্রেন যাত্রায়। কিন্তু কিছু স্টেশন পরে যখন পুলিশরা হচ্ছে তার কামরায় বসে 3বার তাকে হচ্ছে ওগুলো এখন বলার দরকার নেই, আগে এইটুকু। কোনটা ভ্রম? ভ্রমটা হলো অপূর্বের মনের যে ভ্রম, ভ্রান্তি, ভুল। সে ভেবেছিল কি যে সারা রাত বা সমস্ত রাত্রি বা সকালের আগে পর্যন্ত কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না, এটাই তার মনের ধারণা ছিল। কিন্তু এটাই ছিল তার মনের ভুল বা ভ্রান্তি। এবারে যদি বলা হয় এই ভ্রান্তি তার কিভাবে কাটলো, দূর হলো, এবার উত্তর বলো। এই ভ্রান্তিটা তার কাটলো, দূর হলো কিভাবে? এবারে পরেরটা বলো। অপূর্ব কামরায় কয়েকবার 3বার পুলিশরা হচ্ছে তার নাম ধাম এবং ঠিকানা লিখে গেছে, তাকে বিরক্ত করেছিল। তাহলে অপূর্বকে ওই রাতের মধ্যে বার 3 জাগিয়ে তার নাম ধাম ঠিকানা তার সম্পর্কে সবিস্তারে বিবরণ সব লিখে নিয়েছে, মানে তার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে, তাকে রীতিমতো হেনস্থা করেছে, তাকে বিরক্ত করেছে। আর এই পুলিশ তাকে জাগিয়ে ঘুম ভাঙিয়ে তাকে বিরক্ত করার কারণে সে বুঝে গেছে যে ওই ধারণা তার ভুল, ভ্রান্তি। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়। বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিল অপূর্ব, প্রতিবাদ করায় অপূর্ব বর্মা সাব ইন্সপেক্টরের কাছ থেকে কি উত্তর পেয়েছিল? রিয়াশ্রী, রিয়াশ্রী, রিয়াশ্রী চলে গেছে মোবাইল রেখে দিয়ে বাড়িতে, যে টিফিন করে আসি, জল খাবার নাই মনে হয়। আছে আছে কিনা কে জানে। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। স্যার কোশ্চেন আরেকবার বলবেন? ওই যে বলছিলাম টিফিন করতে চলে গেছিলে না, না স্যার, চা বিস্কুট খেতে। বলছি বর্মা সাব ইন্সপেক্টর কটু কণ্ঠে কি জবাব দিয়েছিল? খুঁজছে খুঁজছে খুঁজছে। অপূর্ব যখন প্রতিবাদ করেছিল সাব ইন্সপেক্টর কি বলেছিল, কি জবাব দিয়েছিল? স্যার আমি বলবো? কেন, রিয়াশ্রীর কি হয়েছে? পড়াশোনাই করে না? বলো, ত্রয়ী বলো। বর্মা স্যার কটুকণ্ঠে জবাব দিয়েছিল যে লেখক তো ইউরোপিয়ান নয়। লেখক? লেখক কোথায়? লেখক নয় স্যার, মানে অপূর্ব তো ইউরোপিয়ান। কটু কণ্ঠে জবাব দিয়েছিল যে অপূর্ব কিন্তু ইউরোপিয়ান নয়, ইউরোপিয়ান নয়। ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। কোন নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য? কে বলবে? স্যার বলবো? আরে নতুন কেউ বল রে, নতুন কেউ বল রে, চেষ্টা কর রে। স্যার বলবো? বলো বলো, কোন নিয়ম? স্যার ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জারদের রাত্রেবেলা এবার লিখবে যে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার অর্থাৎ প্রথম শ্রেণীর যাত্রী। বলো এবার। ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার অর্থাৎ প্রথম শ্রেণীর যাত্রীদের রাতের বেলা বিরক্ত করে, ঘুমের সময় হ্যাঁ, ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না, এটা রেলওয়ে কর্মচারীর নিয়ম। এটা বর্মা সাব ইন্সপেক্টর হেসে বলেছিল। আর ইচ্ছা করলে সে তাকে টেনে হিসেবে নামাতে পারে। ব্যাপারটা হচ্ছে পড়াশোনা তো করছো কিন্তু রেসপন্স বড় কম সবার থেকে। আচ্ছা, স্টেশনে গিরিশ মহাপাত্রকে যখন দেখা গিয়েছিল তখন তার আগে সঙ্গে পরে পার্থক্য, একমাত্র একটা পার্থক্য ছিল। কি পার্থক্য ছিল? হ্যাঁ বলো, কে বলবে ছেলেদের থেকে? বলো বলো বলো।
প্রথমে যখন গিরিশ মহাপাত্র ছিল তখন তার পকেটের ওখানে বাঘের চিহ্ন একটা রুমাল ছিল। বাঘ আকার রুমাল। বাঘ আকার রুমাল। বাঘ আকার রুমাল ছিল। হুম। তখন তাকে স্টেশন দেখা গেছে তার কলারের পিছনে ওই বাঘ আকার রুমালটা রাখা ছিল। কলারের পেছনে গলা আছে কোথাও এরকম ভাবে? ঘাড়ের ওখানে। ঘাড়ের ওখানেও কি বলা আছে? স্যার গলায় জড়ানো গলায়। এইভাবে রাখলে ঘাড়ে, কলার এইভাবে তো রাখেনি, এইভাবে রেখে এইভাবে বেঁধেছে, তার মানে এই গলার দিকে এখানে বাঘ ঝুলছে, পেছনে বাঁধা রয়েছে, গলায় ছিল বাঁধা। বাঘ আকার রুমালটা গলায় বাঁধা ছিল, বুক পকেটে ছিল, সেখান থেকে গলায় বাঁধা রয়েছে। বাঘ এখন পকেট থেকে বেরিয়ে গলা ধরে ঝুলছে। মনে থাকবে, গলা ধরে ঝুলছে বাঘ, এবার মনে রাখবে, তার মনে রাখবে, গলা ধরে বাঘ ঝুলছে। গলায় গলায় আলিঙ্গন, গলায় গলায় মিল। কি বলে সমাস? ব্যাস বাক্য। গলায় গলায় মিল হলে সমাসবদ্ধ পদ কি হবে? গলায় গলায় যে মিল, গলাগলি বলে, গলাগলি। গলায় গলায় মিল, গলাগলি। কি সমাস? ব্যক্তিগত তৎপুরুষ। ব্যতিয়ার তৎপুরুষ আছে? ব্যক্তিগত বহুব্রীহি। ব্যতিয়ার বহুব্রীহি সমাস। ঠিক আছে। হ্যাঁ। সবাইকে টাটা, বাই বাই। সবাইকে টাটা, বাই বাই, বাই বাই, টাটা টাটা টাটা।